হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর যে ছায়া প্রকাশনী বই থেকে সলিউশন সিরিজ চলছিল, তার আজকে আমরা চলে এসেছি পারমাণবিক নিউক্লিয়াস অধ্যায়। পারমাণবিক নিউক্লিয়াস একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, নট অনলি ফর এইচএস, এবং ফার্দার তোমরা যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, গবেষণা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ এখানে তোমরা নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করো। প্রথম কথা, নিউক্লিয়াস সম্পর্কে শেখো যে একটা পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে, কি ঘটনা ঘটে, এবং এখানে তোমরা একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এই বিষয়টার সাথেও তোমাদের কিন্তু পরিচয় হয়। তেজস্ক্রিয়তা, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি, আলফা, বিটা, গামা, এইসব বিষয়গুলো কিন্তু তোমরা এখানে পড়ো। ফলে এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা তোমার এইচএসের পয়েন্ট অফ ভিউ থেকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে দাঁড়ায়। তো যদি আমরা অঙ্কের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে অঙ্ক এই অধ্যায় থেকে কি কি পড়তে পারে, তো মূলত ভর ত্রুটি, বন্ধন শক্তি, এই অঙ্কগুলো পড়ে, এবং তার সাথে সাথে তেজস্ক্রিয়তার অঙ্কগুলো কিন্তু ভালো রকম পড়ে। তো তেজস্ক্রিয়তার যেসব বিষয়গুলো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে কার্যকরী হবে, সেটা আমি প্রথমে একটু বলে দিই। যেটা তোমাদের ডিমান্ড থাকে যে প্রথমে একটু সূত্রগুলো যদি আমাদের আলোচনা করে দিতেন তাহলে খুব ভালো হতো। সেই সূত্রগুলোই আমি একটু চর্চা করে দিচ্ছি। প্রথমে সূত্রগুলো একটু চর্চা করে দিলে তোমাদের মাথায় ঢুকবে ভালো, অবশ্যই, এবং তার সাথে সাথে পরে যে অঙ্কগুলো করবে সেটা করতেও ভীষণ সুবিধা হবে, হেভি সুবিধা হবে যাকে বলে। তো এই সূত্রগুলো একটু প্রথমে আলোচনা করে দিই, তারপর আমি আরও ফার্দার কথাবার্তা বলছি। তো সূত্রগুলো, যদি তুমি তেজস্ক্রিয়তার সূত্র দেখো তাহলে দেখতে পাবে যে n = n0 e⁻⁻λ × t। এই যে সূত্রটা, এই সূত্রটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাপ্লিকেবল, বা এটার থেকেই, মানে এটা মাস্টার রুল, এটার থেকেই কিন্তু তোমাদের কি হবে, সমস্ত সূত্র কিন্তু ডিরাইভ করা যাবে এই একটা মাত্র সূত্র থেকে। বোঝাতে পারলাম? কথাটা মাথায় ঢুকেছে? অসুবিধা নেই কিছু। এখানে প্রত্যেকটা জিনিস কি একটু জেনে নেব। এন হচ্ছে যে টি সময় পর যত পরিমাণ ওই এলিমেন্টটা, কি এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যেটা সেই এলিমেন্ট বেঁচে থাকবে, যেটা বেঁচে আছে সেটা এখানে বলা হয়েছে। ক্ষয়টা না, যতটা এখানে অবশিষ্ট রয়েছে। বোঝাতে পারলাম? যতটা বেঁচে আছে। n0 যেটা, সেটা হচ্ছে প্রাথমিক যতগুলো ছিল, প্রাথমিক এলিমেন্ট বা প্রাথমিক এলিমেন্টের পরিমাণ, এটা হলো ব্যাপার। এটা হচ্ছে প্রাথমিক এলিমেন্টের পরিমাণ। কথাটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। n আর n0 কমপ্লিট। এবার টিটা তো সময়, যে কত সময় পর তুমি দেখতে চাইছো, টিটা কিছুই না, টিটা হচ্ছে টাইম। টিটা কি এখানে? টিটা হলো টাইম। আর যদি আমি বলি যে এখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে বিঘটন ধ্রুবক। ল্যামডা হচ্ছে এই ক্ষেত্রে বিঘটন ধ্রুবক। ল্যামডা হলো এই ক্ষেত্রে বিঘটন ধ্রুবক। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই আশা করি। এবার যদি তোমরা লক্ষ্য করো তাহলে এইখান থেকে অনেক কিছু ডিরাইভ করতে পারবে। প্রথম যেটা ডিরাইভ করতে পারবে, কালো পেনটা নিয়ে আমি, প্রথম যেটা ডিরাইভ করতে পারবে সেটা হলো যে অর্ধায়ু বা যেটাকে বলা হয় তোমার হাফ লাইফ। এই হাফ লাইফটা কি? হাফ লাইফ যদি হয় তোমার টি, ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করা হয়, কিংবা ভাবতেই পারো যেটা হচ্ছে স্মল টি হাফ, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই ক্যাপিটাল টি তোমাদের হয়ে যায় ln2/λ। এটা তোমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা তোমাদের আসতে পারে, মানে অঙ্ক পড়তে পারে এখান থেকে, এটা একটা বিষয়। অর্ধায়ুটা বলে দিলাম,
আর তোমার এখান থেকে যেটা পড়তে পারে সেটা হচ্ছে যে অর্ধায়ুর সাথে যে কোনো একটা সময়ের সম্পর্ক, সেটা হচ্ছে যে n ইজিক্যাল টু n0 বাই 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। এটা একটা সূত্র, এটাও তোমার প্রয়োজন হতে পারে, এটাও একটা সূত্র প্রয়োজন হতেই পারে তোমাদের। বোঝাতে পারলাম? টিটা এনি টাইম, ক্যাপিটাল টিটা হচ্ছে টি হাফ অর্ধায়ু। এই দুটো সূত্র বললাম, এটা একটা সূত্র বললাম, তিনটে সূত্র বলে দিলাম তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র নম্বর 1, এটা হচ্ছে সূত্র নম্বর 2, এটা হচ্ছে সূত্র নম্বর 3। আর আরেকটা জিনিস পরে প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের গড় আয়ু। ঠিক আছে, গড় আয়ু যেটা পড়বে সেটা হচ্ছে যখন তোমাদের এনটা হয়ে যাবে n0 প্রাথমিকের 1-এর ই অংশ, সেই ক্ষেত্রে যতটা সময় লাগছে সেটা তোমাদের হয়ে যায় অর্ধায়ু। যে তোমাদের অবশিষ্ট পরমাণুর সংখ্যা যদি প্রাথমিক পরমাণুর সংখ্যার 1-এর ই অংশ হয়ে যায় 1/e টাইমস, সেই ক্ষেত্রে যতটা সময় লাগছে এই পরিমাণ হতে, সেই সময়টা হয় অর্ধায়ু বা অ্যাভারেজ লাইফ। সেই ক্ষেত্রে অর্ধায়ুর যে সময়, অর্ধায়ুর সাথে যদি এই ক্যাপিটাল টি এর সময় মানে টি হাফ বা অর্ধায়ুর সাথে গড় আয়ুর যদি সম্পর্ক বলো, সেটা হয়ে যায় এই গড় আয়ুকে কিন্তু আবার ল্যামডা দ্বারা চিহ্নিত করা, ল্যামডা বলছি সরি, তোমার টাও দ্বারা চিহ্নিত করা হয়। এই যে সময়টা অর্ধায়ু, এটা কিন্তু টাও দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে এই টাও আর তোমার ক্যাপিটাল টি মানে অর্ধায়ু, অর্ধায়ু আর গড় আয়ু, এটা অর্ধায়ু না, সরি 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 মিস্টেক, গড় আয়ু বলছি এক, লিখছি আর এক, গড় আয়ু। গড় আয়ুর সাথে যদি তুমি অর্ধায়ুর রিলেশন ফাইন্ড আউট করো, তাহলে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে তোমার টাউ ইজিক্যাল টু, এই যে টাউ ইজিক্যাল টু ক্যাপিটাল টি বাই ln2। এটা হলো কিন্তু সম্পর্ক, মানে গড় আয়ু সমান হচ্ছে অর্ধায়ু বাই ln2। এটাও একটা ইম্পর্ট্যান্ট সূত্র, এটাও কিন্তু আমাদের অঙ্কের পারপাসে ভীষণ ইম্পর্ট্যান্ট। 4 নাম্বার। আর 5 নাম্বার তোমাদের একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে তোমাদের সক্রিয়তা। জিনিসটা বুঝলে? আরেকটা যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে তোমাদের সক্রিয়তা। সক্রিয়তা মানে হচ্ছে তোমার dn/dt। যদি তুমি এটার ডিফারেন্সিয়েশন করো, দেখো সক্রিয়তা যদি তুমি জানতে চাও, সক্রিয়তা অ্যাক্টিভিটি বলে ইংরেজিতে, সেটা যদি তুমি জানতে চাও সেটা হয় dn/dt, সেটার পরিমাণটা হচ্ছে dn/dt। তো n এর পরিমাণ তুমি জানো, তুমি চাইলে এটা ডিফারেন্সিয়েশন করো, কোনো অসুবিধা নেই। n0টা তো কনস্ট্যান্ট, বাইরে আসবে। ঠিক আছে, তাহলে বাকি যে জিনিসটা পড়ে থাকছে সেটা তোমাদের কি দাঁড়াচ্ছে দেখো না, e⁻⁻λ টি, ওটা তো e⁻⁻λ টি থাকলো, তার সাথে গুণ হয়ে গেল তোমাদের -λ, ডিফারেন্সিয়েশনে গুণ হয়ে যায় -λ, যেটা অপেক্ষকটা যেটা টি এর অপেক্ষক, তার আবার মানে -λ টি এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, হুইচ ইজ বেরিয়ে আসবে তোমার -λ। আচ্ছা, এই জিনিসটা কি তোমাদের n নয়? এই জিনিসটা দেখো তোমাদের n, তাহলে এটা হয়ে গেল -n × λ। এটাই তোমাদের কিন্তু সক্রিয়তা, এটাই কিন্তু তোমাদের কি না সক্রিয়তা। এটাও কিন্তু অনেক সময়তে জিজ্ঞেস করে বা জানতে প্রয়োজন পড়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে -λ × n, এটা হচ্ছে সক্রিয়তা। ঠিক আছে, সক্রিয়তা তাহলে কি না, এটা এ দ্বারা চিহ্নিত করা হয় সক্রিয়তাকে, তাহলে এ সমান হচ্ছে -n × λ। প্রত্যেকটা জিনিস এই 4টে সূত্র থেকে কিন্তু তোমাদের বার হবে। বোঝাতে পারলাম? আর এটা 5 নম্বর দিদি। আর যদি বলো যে ওই তোমাদের পরমাণুর ভেতরে যে ওই বন্ধন শক্তি আর তোমার ভর ত্রুটির মধ্যে সম্পর্ক, সেটা আমরা সবাই জানি, ফেমাস ইকুয়েশন ΔE = ΔM × c²। এই জিনিসগুলোই তোমাদের দরকার পড়ে। এটা হলো তোমাদের 6 নম্বর সূত্র। বোঝাতে পারলাম? তাহলে প্রথম এটাতে আমি কিন্তু 10 মিনিটের মতো তোমাদের এটাই বোঝালাম যে কোন কোন সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আর মোটামুটি খুব একটা সূত্র অ্যাপ্লিকেবল হবে না, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা সেই মুহূর্তে তোমাদের শিখিয়ে দেব বা বুঝিয়ে দেব কোন সূত্রটা এখানে কার্যকরী হচ্ছে। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এখানে আমি একটা রেড মার্ক দিয়ে দিলাম। এরপর থেকে আমরা এমসিকিউ শুরু করছি। এমসিকিউ আমাদের 21টা প্রশ্ন আছে। 21টা প্রশ্ন আমি ভেবেছিলাম দুটো পার্টে করব, 11 আর 10, কিন্তু পরে মনে হলো যে অনেক দিন আমরা, ক্যালকুলেটরটা একটু নিই,
অনেক দিন আমরা কিন্তু কি করিনি বলো না, ওই ফুল সলিউশন করিনি। তো আজকে আমাদের কিন্তু ওই ফুল সলিউশন, বোঝাতে পারলাম? এমসিকিউর 1 থেকে 21 পুরোটাই এই ভিডিওতে আলোচনা করবো। সেটা যদিও তোমরা ওই টাইটেল থাম্বনেল এগুলো দেখে অলরেডি বুঝে গেছো, তার জন্য এই ভিডিওটা ক্লিক করেছো, যে 1 থেকে 21 পুরো এমসিকিউ নতুন যে প্রশ্ন, নতুন যে বই, সেটার সাপেক্ষে করব। ঠিক আছে, নতুনভাবে আর তো কিছু বলার নেই। তো প্রথম প্রশ্নটা নিয়ে চর্চা করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্নতে বলেছে যে ইউরেনিয়াম নিউক্লিয়াসের ঘনত্বের মান প্রায় কোনটা, এটা হচ্ছে বিষয়। তো ঘনত্ব যদি তুমি বার করো, এখানে ঘনত্ব মানে সর্বদা হয় কি না, মাস ডিভাইডেড বাই ভলিউম, এটা হচ্ছে ঘনত্ব। মাস মানে কি, মাস মানে একটা নিউক্লিয়াসের ঘনত্ব মানে নিউক্লিয়াসের মাস। তো নিউক্লিয়াসের মাস মানে নিউক্লিয়াসে ভর, নিউক্লিয়াসে ভর মানে হচ্ছে তোমার নিউট্রনগুলির ভর যুক্ত প্রোটনগুলির ভর। তো নিউট্রন আর প্রোটনদের ভর যদি তুমি সিমিলার ধরো, একটু 19-20 হয়, প্রায় প্রায় সেম হয়, তো এটা তুমি বলবে মাস অফ নিউক্লিয়ন্স, ছোট হাতের এম মানে হচ্ছে নিউক্লিয়ন্স কারা, প্রোটনরাও নিউট্রনরাও, দুটোকে মিলিয়ে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়াসে থাকা পার্টিকেল, তাই নিউক্লিয়ন, এই জন্য হয়েছে নামটা। তো এটা ধরবে, আর কতগুলো নিউক্লিয়ন থাকে না, এ পরিমাণ বা ভর সংখ্যা পরিমাণ কতগুলো থাকছে সেগুলোতে এ হয়, ডিভাইডেড বাই আয়তন যদি তুমি করো, তাহলে নিউক্লিয়াসের যেটা আয়তন মানে কি, মানে কি আয়তন মানে কি হবে, প্রোটনগুলোর আয়তন যুক্ত নিউট্রনগুলোর আয়তন, তার মানে আবার সেই অমনি হচ্ছে যে আয়তন কার না প্রত্যেকটা নিউক্লিয়নের আয়তন ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে বিষয়। তো আবার ফার্দার কিন্তু এ কেটে যাবে, আর একটি নিউক্লিয়নের ভর ডিভাইডেড বাই তোমার একটি নিউক্লিয়নের আয়তন মানে 4/3 পাই r0 কিউব, এটা আমরা লিখতে পারি। তো এই যে প্রত্যেকটা জিনিস, যেমন প্রোটনের ভর বা ধরো প্রোটন বা নিউট্রনের রেডিয়াস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই তুমি যদি এই মানগুলো বসিয়ে দাও, যেমন r0-র মান বসিয়ে দাও বা এইগুলো যদি বসিয়ে দাও, তাহলে তুমি মোটামুটি দেখতে পাবে, এটা বইয়ে করেও দেওয়া আছে, প্রত্যেকটা নিউক্লিয়াস, নট অনলি ইউরেনিয়াম, প্রত্যেকটা নিউক্লিয়াসের যদি তুমি ঘনত্ব দেখো, সেটা আছে 2.3 × 10⁻17 কেজি পার মিটার কিউব, 2.3 × 10⁻17 কেজি পার মিটার কিউব। আচ্ছা তোমরাই বলো না যে এখানে জলের ঘনত্ব কত হয়, জলের ঘনত্ব হয় 1000 কেজি পার মিটার কিউব, মানে 10⁻3, এটা 10⁻17, দুইটা যদি আমি বাদি দিই, তাহলে যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব জলের ঘনত্বের 10⁻14 টাইমস বেশি, মানে হিউজ ঘনত্ব এর, কারণ ওই ছোট্ট জায়গাটাতে হিউজ অ্যামাউন্টের মাস কিন্তু এখানে থাকছে, তার জন্য এর ঘনত্বটা এতটা বেশি, এতটা ডেন্স, এটা হলো বিষয়। তাহলে এটা যদি তুমি লক্ষ্য করো, এখানে আমাদের ঘাতটা বেশি ইম্পর্টেন্স দিয়েছে, এটার অতটা প্রয়োজন নেই। তাহলে রোটা তোমরা বলতেই পারো যে যদি ঘাতটার সাথে কম্প্যারিজন করো, 10⁻17 ঘাতের সাথে কিন্তু সমানুপাতিক, বোঝাতে পারলাম। আর যদি তুমি এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব নাও, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, অ্যান্সারটা না কেজি পার মিটার কিউবে আছে, তাহলে 10⁻, কিন্তু 10⁻17, অপশান নাম্বার বি। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ম্যাচ করে গেল, অপশান নাম্বার বি। বোঝাতে পারলাম পুরো জিনিসটা আমি কি বললাম, এটা ইউরেনিয়াম বলেছে বলেই না, এটা কার্বন বললেও এটাই উত্তর হতো, এটা হচ্ছে মজাদার বিষয়, এটা হচ্ছে প্রশ্নটার বিউটি। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নতে বলেছে যে সঠিক বিকল্প কোনটি, একটি সুস্থিত নিউক্লিয়াসের স্থির ভর বিচ্ছিন্ন নিউক্লিয়নগুলির স্থির ভরগুলির সমষ্টি অপেক্ষা কম, মানে একটা নিউক্লিয়াসের ভর বেশি না একটা বিচ্ছিন্নভাবে যে নিউক্লিয়ন্সগুলো আছে, ধরো প্রোটন 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 এইভাবে আছে। আবার ধরো তুমি এখানেই লক্ষ্য করতে পারবে যে ধরো নিউট্রন 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 সবাই আছে, আলাদা আলাদাভাবে আছে, তাদের যোগফলেরটা বেশি না ওভারঅল তুমি কি করলে, ওভারঅল কি করলে এদেরকে শক্তি দিয়ে বেঁধে একটা নিউক্লিয়াস তৈরি করে দিলে, ঠিক কার ভরটা বেশি হবে। তো অবভিয়াসলি এই নিউক্লিয়ন্সগুলোর ভরটা বেশি হবে, এই বেশি যে ভর আর এর যে কম ভর, কম ভর মানে এখানে কি আছে, এর সাথে এনার্জি আছে, এর সাথে যদি এনার্জিটা তুমি লক্ষ্য করো তাহলেই তো সমান হয়ে যাবে, কারণ বানতে এদেরকে এনার্জি লেগেছে, সেই ভরটা তো মাইনাস যাবে। কোথাও ভর বেশি পাবে মানে যেখানে ভরটা কম পাচ্ছ অবভিয়াসলি সেখানে এনার্জি আছে, কারণ মাস ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি, মাস ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি, এটা কিন্তু আমাদের আইনস্টাইন বলে গেছেন। যে ভর ভরেই কনভার্ট হবে তার কোনো মানে নেই, ভর শক্তিতেও কনভার্ট হতেই পারে, বোঝাতে পারলাম। তাহলে নিউক্লিয়নগুলির স্থির ভরগুলি বেশি আর নিউক্লিয়াসের কম, অর্থাৎ অপশান নাম্বার এটাই ম্যাচ করে গেল, আর কিছু দেখার আমার দরকার নেই। আমি বোঝাতে পারলাম আর কি কোনটা ঠিক হচ্ছে, কেন ওটা ঠিক হচ্ছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়েছে।
এক্সপ্লেনেশনগুলো ঠিকঠাক মাথায় ঢুকছে, মজ্জাগত হচ্ছে তো? ঠিক আছে, চলো 3 নাম্বার তাহলে প্রশ্নে আমি যাই। আশা করছি কোনো সমস্যা নেই এখানে। এগুলো মুছে দিলাম কিন্তু, তো ভেবেছিলাম আর কি যে 2টো পার্টে করব, কিন্তু দেখলাম যে অনেক দিন ফুল সলিউশন হয়নি। তারপরে এই যে যেগুলো বোঝালাম প্রথমে 10 মিনিট, এই সূত্রগুলো যে বোঝালাম বিভিন্ন, সেইগুলো আমাকে ওই ইয়েতে এমসিকিউর #2-তে সেখানে আমাকে আবার বোঝাতে হতো, কারণ অবভিয়াসলি এমসিকিউ #2-তে ছেলেমেয়েরা যখন দেখবে তখন তো আর এমসিকিউর 1টা হয়তো দেখবে না। তাই ভাবলাম যে একবারেই করিয়ে দিই। বোঝাতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। দেখো এবার 3 নাম্বার প্রশ্নে যেতেই পারি তো? দেখো যাচ্ছি। ঋণাত্মক বিটা বিঘটন। আচ্ছা, এই যে বিটা রশ্মি যে পাই, এই বিটা রশ্মি মানে 10 অবধি ঠিক আছে, এই যে বিটা রে পাই বা রেজ পাই, এটা কিন্তু 2টো পার্ট আছে। একটা হচ্ছে বিটা প্লাস ডিকে, একটা হচ্ছে বিটা মাইনাস ডিকে। বিটা প্লাস ডিকেতে কে নির্গত হয়? পজিট্রন নির্গত হয়, পজিট্রন মানে পজিটিভ ইলেকট্রন হলো এমন একটা ইলেকট্রন যে ইলেকট্রনের চার্জটা পজিটিভ কিন্তু মাস নেই, মাসটা ইলেকট্রনের মতো আর চার্জটা ইলেকট্রনের ঠিক উল্টো, অ্যান্টি ইলেকট্রন বলা হয় একে, ঠিক। আর বিটা মাইনাসে কি হয়? ইলেকট্রন নির্গত হয়, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, কি জানতে চেয়েছে? বিটা মাইনাস বিঘটনে পরমাণুর একটি ইলেকট্রন নিঃসৃত হয় না। আগে থেকেই নিউক্লিয়াসে ছিল এমন একটি ইলেকট্রন নিঃসৃত হয় না। নিউক্লিয়াসের একটি নিউট্রনের বিঘটন হয়, নিউট্রনটা ভেঙে যায়, দেন ইলেকট্রন নির্গত হয়। এক্স্যাক্টলি, আমি এই দুটো ইকুয়েশন লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করবে। পজিট্রনে কিন্তু তোমাদের কি হয়? পজিট্রনে কিন্তু প্রোটন ভেঙে যায়। প্রোটন যার মাস 1 চার্জও 1, সেটা ব্রেক হয় দুটোতে, নিউট্রনে এবং ইলেকট্রনে। নিউট্রনের মাথায় হচ্ছে ভর, যে কোনো পার্টিকেলের মাথায় ভর সংখ্যা মানে ভরটা, আর নিচে হবে তোমার চার্জটা। নিউট্রনের চার্জ কিছু নেই তাই 0, নিউট্রনের ভর হচ্ছে 1। এই ক্ষেত্রে যদি আমাকে ইকুয়াল করতে হয় তাহলে এটা 1 হতেই হবে, কারণ 1 আর 0 যোগ করে 1 হতে হবে। লেফট সাইডের নিচেরগুলোর আর রাইট সাইডের নিচেরগুলো সমান হতে হবে। এবার এখানে ডেফিনেটলি এটাকে 0 হতে হবে। তো এই যে পার্টিকেল, এই যে ইটা লিখলাম, এই ইটা দেখতে পাচ্ছ, চার্জ ওর পজিটিভ 1, মাস কিন্তু নেই। দিস ইজ কল্ড পজিট্রন। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। ইলেকট্রনে যেটা হয়, ইলেকট্রনে নিউট্রন ব্রেক হয়ে যায়। নিউট্রন যার মাস হচ্ছে 1, চার্জ হচ্ছে 0, সেটা ব্রেক হয়ে যায় প্রোটনে যার মাসও 1, চার্জও 1। আর ইলেকট্রনে যার মাস তো কিছু নেই 0, বাট চার্জটা -1। দেখতে পাচ্ছ 1 -1-এ যোগ করলে 0, আর 1 0-তে যোগ করলে 1। এই যে এই যার মাস নেই আর চার্জটা নেগেটিভ, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন। এটা কিন্তু হয়। তাহলে নিউট্রনটাই ব্রেক হয় এটাতে। তাহলে হয়ে গেল তোমাদের এই ক্ষেত্রে অপশন নাম্বার সি। বোঝাতে পারলাম? কোনো সমস্যা হয়নি আশা করি। চলো নেক্সট প্রশ্ন 4 নাম্বার, সেটা লক্ষ্য করবে। 4 নাম্বার প্রশ্নতে বলেছে যে কোন উক্তিটি সঠিক? বিটা রশ্মি ক্যাথোড রশ্মির সদৃশ্য? হ্যাঁ, কিছুটা সদৃশ্য তো বটেই, আবার বৈসাদৃশ্যও আছে। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনের স্রোত? একেবারেই না, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলফা কণাগুলি একক আয়নিত হিলিয়াম পরমাণু। আচ্ছা, আয়নিত হিলিয়াম পরমাণু মানে আয়োনাইজড হিলিয়াম না, এটা যদি বলে দিত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস তাহলে কিন্তু হতো। ঠিক আছে, প্রোটন আর নিউট্রনের ভর হুবহু 1 না, হুবহু তো 1 নয়, তাহলে মোটামুটি কাছাকাছি যাচ্ছে কিন্তু অপশান নাম্বার এ। কিন্তু মাথায় রাখতে হবে বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মির মধ্যে বৈসাদৃশ্যও আছে। কিন্তু ফর দিস কোয়েশ্চেন এবং এইসব অল্টারনেটিভগুলো যেগুলো তোমাদের অপশানসগুলো আছে তার মধ্যে মোটামুটি কাছাকাছি যায় কিন্তু এ। ঠিক আছে, পুরোটাও কিন্তু সঠিক নয়। 5 নাম্বার বলেছে আয়োডিন 131 এর অর্ধায়ু দিয়ে দিয়েছে 8 দিন। t=0 সময়ে আয়োডিন 131 এর একটি নমুনা দেওয়া থাকলে বলা যায় t=4 দিনের আগে কোনো নিউক্লিয়াস বিঘটন হবে না, 8 দিনের আগে কোনো বিঘটন হবে না, 16 দিনের আগে কোনো, সব নিউক্লিয়াস বিঘটিত হয়ে যাবে না, t=0 এর পর যে কোনো সময় বিঘটিত হতে পারে। দেখো অপশান নাম্বার ডিটাই ট্রু। কেন অপশান নাম্বার ডিটা ট্রু বলি একটু। একটা স্যাম্পেল দিয়েছে আয়োডিন 131, যার অর্ধায়ু মানে ক্যাপিটাল টিটা দিয়ে দিয়েছে 8 ডেজ। ওকে ডান, মানে 8 দিনে ও কিন্তু বিঘটিত হয়ে অর্ধেক হয়ে যাবে। ধরো এটা যদি তুমি 100 গ্রাম নিয়েছো তাহলে ওটা কিন্তু আফটার 8 ডেজ সেটা 50 গ্রামে কনভার্ট হয়ে যাবে অতি অবশ্যই।
কথাটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এখন ব্যাপারটা দাঁড়ালো যে এই যে 8টা দিনেও 50 গ্রামে কনভার্ট হয়ে যাবে, আর 50 গ্রাম বিঘটিত হয়ে 50 গ্রাম রয়ে থাকবে, অবশিষ্ট 50 গ্রাম আর নষ্ট হয়ে মানে বিঘটিত হয়ে যাবে 50 গ্রাম। বাট সেটা কত নাম্বার দিন থেকে? 1 নাম্বার দিন থেকে শুরু হয়ে যাবে, না 2 নাম্বার দিন থেকে শুরু হয়ে যাবে, না 3 নাম্বার দিন থেকে শুরু হয়ে যাবে, না প্রথম 3টে দিনই হলো না, 4, 5, 6, 7, 8 লাস্ট 5টা দিনে বিঘটিত হলো? এটা কিন্তু বলা যাবে না। যে কোনো দিনই কিন্তু বিঘটিত হতে পারে। আমরা অর্ধায়ু ক্যালকুলেট করতে পারি, বাট কখন থেকে বিঘটিত হতে শুরু হবে এটা কিন্তু কোথাও ক্যালকুলেশনে দেওয়া নেই। আমি যে 6টা ফর্মুলা লিখিয়েছি কোথাও কিন্তু এটা পেয়েছো কি? কোথাও কিন্তু এটা বলা যাবে না। 5 নাম্বার ক্লিয়ার। 6 নাম্বারের এক্সপ্লেনেশনে আসি। বলেছে একটি প্রদত্ত নমুনায় দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস পি ও কিউ বিভাজিত হয়ে একটি সুস্থিত নিউক্লিয়াস আর গঠন করলো। তাহলে পি আর কিউ এই দুটো ব্রেক হয়ে গেল, হয়ে আর তৈরি করলো, করুক, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু 0 মানে যখন সময়টা শূন্য তখন পি আর কিউ এর পরমাণু সংখ্যা 4n0 আর n0। আচ্ছা, একদম প্রাথমিক যে পরমাণু সংখ্যা ছিল সেটা এর ছিল 4n0 আর এর ছিল n0। কখন? না যখন টি সমান হচ্ছে 0, যখন মানে জাস্ট দেখতে শুরু হয়েছে, মানে প্রাথমিকটা। বেশ ভালো জিনিস, কোনো সমস্যা নেই। এবার কি বললো তারপরে? দুজনের অর্ধায়ু দিয়ে দিয়েছে 1 মিনিট 2 মিনিট। তাহলে ক্যাপিটাল টি অফ পি এটা হচ্ছে 1 মিনিট, আর এটা হচ্ছে ক্যাপিটাল টি অফ কিউ এটা হচ্ছে 2 মিনিট। এটা 1 মিনিট সময় লাগে অর্ধায়ু, মানে 2n হতে ওর 1 মিনিট লাগবে, এর n/2 হতে 2 মিনিট সময় লাগবে। ক্লিয়ার হয়েছে? প্রাথমিকভাবে নমুনাটিতে আর এর কোনো নিউক্লিয়াস নেই, মানে প্রথম থেকেই যে আর যে কোনো উল্লেখ ছিল সেটা নেই, প্রথমে আর কিছু নেই, ব্রেক হয়ে তৈরি হচ্ছে আরটা। ঠিক আছে, তাহলে কি বলছে? যখন পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান তখন নমুনাটিতে আর এর নিউক্লিয়াস কত হবে? এই প্রশ্নটা পড়েছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট মেন্সে 2011 সালে। আচ্ছা, তাহলে প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পি আর কিউ এর নিউক্লিয়াসটা ধরি টি সময় পর একই হয়ে যাবে। হলো, সেই সময়টা আমাদের চাই। ধরি পি ও কিউ এদের নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের যে পরিমাণটা, এদের নিউক্লিয়াসের পরিমাণ টি সময় পর একই হয়ে যাবে। একই হয়ে যাবে, এই জিনিসটা আমি ধরে নিলাম। তাহলে ওই টি সময় পর পি কতটা বিঘটিত হচ্ছে, কিউ কতটা বিঘটিত হচ্ছে, সেই জিনিসটা একটু লক্ষ্য করব। কতটা বিঘটিত হলো সেটার থেকে যতটা বেঁচে থাকবে ওই বাঁচাগুলোই তো আরে কনভার্ট, যতটা বিঘটিত হচ্ছে ততগুলোই কিন্তু আরে কনভার্ট হয়ে যাবে। টিটা ওই টি টাইমে যতটা বিঘটিত হবে কিসে কনভার্ট হবে? আরে। কিউটাও ওই টি টাইমে যতটা বিঘটিত হবে সেটা কনভার্ট হবে আরে। ওই টি টাইমটা আমার চাই যে টাইমে পি আর কিউর অবশিষ্টাংশ নিউক্লিয়াসের যে অ্যামাউন্ট সেটা সেম। কথাটা আমি বোঝাতে পারলাম? তো আমরা একটা সূত্র পড়েছিলাম, যেহেতু টি হাফ দেওয়া আছে এই দুটোকে কাজে লাগাবো আমরা। তো টি হাফের সাথে বা ক্যাপিটাল অর্ধায়ুর সাথে যে কোনো সময়ের যে সম্পর্ক সেটা আমরা পড়েছিলাম, এখানটাতে লেখা ছিল একটু আগে। সেখানে আমরা পড়েছিলাম যে n সমান হচ্ছে n0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ছোটো হাতের টি বাই বড় হাতের টি। যতদূর আমার মনে হচ্ছে এই জিনিসটাই। হ্যাঁ, n ইজ ইকুয়াল টু n0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ছোটো হাতের টি বাই বড় হাতের টি। এটা কিন্তু আমরা পড়েছিলাম একটু আগে। তাহলে বাকি জিনিসটা যদি একটু আমি মুছে দিই, তাহলে দেখো তো কি আসছে বিষয়টা। তাহলে প্রথমত হচ্ছে n মানে হচ্ছে যতগুলো অবশিষ্ট আছে, n0 মানে হচ্ছে প্রাথমিক, n মানে হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, n0 মানে হচ্ছে প্রাথমিক পরমাণুর সংখ্যা, টি মানে হচ্ছে অর্ধায়ু, ক্যাপিটাল টি মানে হচ্ছে ওই সময়টা আমার চাই। এইবার আমি কালো পেনে একটু করি। তাহলে টি সময় পর পি পরমাণুর সংখ্যা কত হবে? এনপি ধরে নিচ্ছি আমি। সেটা মানে হচ্ছে তোমার পি কত ছিল? 4n0 ছিল প্রাথমিকে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ছোটো হাতের টি ডিভাইডেড বাই বড় হাতের টি। বড় হাতের টি মানে 1 মিনিট, তাহলে 1 এটা করলাম। আর যদি এনকিউর জন্য করি, এনকিউ তাহলে হবে n0, কারণ ওর প্রাথমিকটা n0 ছিল, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ছোটো হাতের টি বাই বড় হাতের টিটা এখানে 2 মিনিট, তাহলে 2। এটা হচ্ছে বিষয়। এবার প্রশ্নানুযায়ী নাকি ওই সময় পর এই অবশিষ্ট পরিমাণের যে সংখ্যা
এই এনপি আর এনকিউ নাকি সমান। এটাই মজাদার বিষয়। তাহলে আমরা বলতেই পারি যে 4n0 বাই টি 2 টি, টি বাই 1 তো মানে টি, আর এখানে হচ্ছে n0 ডিভাইডেড বাই 2 টি বাই 2, এই দুটো সমান। বেশ, আরও নিচেরটা আমি একটু মুছে নিই, একটু পরিষ্কার করে নিই। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এত দূর অবস্থা নেই, মানে বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে এইবার দেখো, যদি আমি n0 কেটে দিই, তাহলে থাকছে 4 ইন্টু 2 টি বাই 2 সমান 2 ক্যাপিটাল টি। আবার যদি এটা আমি করি, তাহলে আমি কি করতে পারি, আবার যদি এটা আমি করি, তাহলে আমি এটাকে করতে পারি যে তোমার এটাকে করতে পারি যেটা, সেটা হচ্ছে 2 বাই 2 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে ওই পাশে 1/4। আবার যদি এটাকে করি, বেসটা যেহেতু সেম আছে, তাহলে টি বাই 2 মাইনাস টি সমান হবে 4 এবার যদি আরেক লাইন করি আমি, তাহলে টি বাই 2 মাইনাস টি মানে হচ্ছে মাইনাস টি বাই 2, ওকে, সমান কত হচ্ছে না তোমার 4 তাহলে এটা কত হচ্ছে, এটা 2 বাই 2 সমান হচ্ছে এটা 2 মানে 4 মানে 2 মানে 2 স্কোয়ার, তার আবার মাইনাস, ঘাতের ঘাত হলে গুণ হয়ে যায়, এটাই করলাম। তাহলে দুটো ঘাত সেম আছে, তাহলে বলতে পারি মাইনাস টি বাই 2 সমান হচ্ছে -2, মাইনাস মাইনাস কেটে দিলাম, এখান থেকে সময়টা পাচ্ছি আমি 4 মিনিট। 4 মিনিট পর নাকি পি এর সাবস্টেন্স আর কিউর সাবস্টেন্স সমান হয়ে যাবে। তাহলে এই সময়ে তারা বিঘটিত কতটা হয়েছে বাবা, সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। এই সময়ে তারা বিঘটিত কতটা হয়েছে, রয়ে যাওয়াটা সেম, দুটোরই সেম, এনপি আর এনকিউ, কিন্তু বিঘটিত কতটা হয়েছে। এ ছিল 4n পরিমাণ, 4n0, তাহলে এ বেশি বিঘটিত হয়েছে, তবেই তো n0 কম বিঘটিত হয়েছে, এতটার থেকেও কমিয়েছে, এইটুকুটার থেকে কমেছে, এটা হচ্ছে বিষয়। তাহলে টি সময়ে এনপির কি হচ্ছে গল্পটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করো, এই জিনিসটা যদি তুমি লক্ষ্য করো, তাহলে হচ্ছে এনপি কতটা বিঘটিত হবে। সূত্রটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে ল্যামডাটা দেওয়া নেই, ল্যামডাটাও তো দেওয়া নেই নাকি, না ল্যামডাটা বার করবো এখান থেকে। দেখো, এর হচ্ছে 1 মিনিট, 1 মিনিট পর 2n হবে, 2 মিনিট পর n0 হবে। দেখো এটা লক্ষ্য করতে পারো এখান থেকে, যেহেতু পি সাবস্টেন্সের তোমাদের টি হাফ যেটা, সেটা হচ্ছে কত, বা টি যেটা, টি ধরেই তো চলছি, তাহলে টি থাক, কোনো প্রবলেম নেই। টি যেটা, সেটা হচ্ছে তোমাদের কত না 1 মিনিট। তাহলে 1 মিনিট পর কত হবে, 1 মিনিট পর ক্ষয়ে কত যাবে, 2n0, এমনি ব্যাপার। 2 মিনিট পর কি হবে, 2 মিনিট পর এর হাফ, এর আধা, এটা কি হবে, অবশিষ্ট থাকবে, রয়ে যাবে কতটা, ঠিক আছে, রয়ে যাবে কতটা, n0, ক্ষয় কতটা হয়ে যাবে, 3n0 হলো। 3 মিনিট পর কি হবে, 3 মিনিট পরে হয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে n0/2। 4 মিনিট পর কত হবে, 4 মিনিট পরে হয়ে যাবে n0/4। তাহলে n0/4 কি হবে, অবশিষ্ট হবে। আর বিঘটিত হচ্ছে কত বলেছে, যখন পি ও কিউ নিউক্লিয়াসের সংখ্যা সমান, তখন নমুনাটিতে আর এর নিউক্লিয়াসের মান কত। তাহলে n0/4, এটা হচ্ছে বিষয় হলো। আর কিউর ক্ষেত্রে যদি আমি আসি, সেম জিনিস, কিউর ক্ষেত্রে টিটা হচ্ছে 2 মিনিট, ওকে ডান। তাহলে 2 মিনিট পর ওর সাবস্টেন্সটা কত হবে, n0/2, আর 4 মিনিট পর কত হবে, n0/4। তাহলে রয়ে যাওয়াটা এটা, তাহলে বিঘটিতটা কত হলো, পি এর বিঘটিত হবে প্রথমে যেটা ছিল আর এখন যেটা আছে, এই দুটোর বিয়োগফল। দেখো, লক্ষ্য করো ভালো করে, বুঝবে কিন্তু, হ্যাঁ, আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, কারণ হিন্টস দেখেও অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে? দেখো লক্ষ্য করো, এবার লাল কালিটা একটু ইউজ করি। তাহলে পি রয়ে গেছে, পি কতটা রয়ে গেছে না স্যার, 4n0 ছিল, আর সরি, পি রয়ে গেছে না, পি ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে কত না স্যার, 4n0 ছিল আর রয়ে গেছে n0/4, তাহলে স্যার বাকিটা ক্ষয় হয়ে গেছে,
তাহলে এখানে হচ্ছে 4, 4 4 16 মাইনাস 1 মানে 15 N0 এটা। আর কিউ ক্ষয় কত হয়ে গেছে, কিউ ক্ষয় হয়ে গেছে, কিউ ক্ষয় কতটা হয়ে গেছে না স্যার N0 ছিল মাইনাস N0/4, তার মানে হচ্ছে 3N0/4। এই যতটা পরিমাণে ক্ষয় হয়ে গেছে এটা আর এটা, এই দুটোর সমষ্টি তো বাবা আরে কনভার্ট হয়ে গেছে। এই দুটোর সমষ্টি কিসে কনভার্ট হয়েছে, আর যে পরমাণুটা সেটাতে কনভার্ট হয়ে গেছে। সুতরাং আর এর পরিমাণ, আর এর পরিমাণ কত না এটা যুক্ত এটা, মানে 15N0/4 প্লাস 3N0/4 মানে 18N0/4, মানে 2 9 18, 2 2 4, 9 2 N0। অপশান নাম্বার সি। হ্যাঁ ম্যাচ করে গেছে, কোনো সমস্যা নেই। কখন থেকে শুরু করেছিলাম অঙ্কটা, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে এটা এসেছে, মেন্সে এসেছে, আর 2011-তে এসছে। সমস্যা নেই কোনো, মাথায় ঢুকেছে। চলো ঠিক আছে, এই পাশটা একটু পরিষ্কার করে দিই, হজম করো তোমরা একটু ততক্ষণ অবধি। ইন্টু 2 স্পিড করে দাও এখন যদি চাও, নাহলে ওই স্কিপ করো, কোনো অসুবিধা নেই। স্যার এখন বোর্ড মুছছেন তাই তো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে উচ্চ মাধ্যমিকের সেটা একটু জানাবে তো কমেন্টে। তোমরা জানাও না কমেন্টে, বারবার বলি জানাওই না। আর দেখো নেক্সট প্রশ্ন একটা আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের 6 নাম্বার হয়ে গেল, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন ভিডিও চলছে তো? হ্যাঁ আমি একটু জলটা খেয়ে নিই। চলো 7 নাম্বার দেখো, একটি উদ্দীপ্ত নিয়নের কত থাকে 18 থাকে, বাট এখানে 22 আছে, ঠিক আছে। একটি উদ্দীপ্ত নিয়ন নিউক্লিয়াসের দুটি আলফা কণা এবং একটি অজানা নিউক্লিয়াসে বিঘটিত হয়। এই অজানা নিউক্লিয়াসটি কি? ও আচ্ছা, এটা ওই সডি ফেজান্সের যে রুল, সডির সূত্র আর ফেজানের সূত্র, সেটা দিয়েই কাজ হয়ে যাবে। এটা কি বলেছে যে একটি উদ্দীপ্ত নিয়ন যেটা, তার মাথায় থাকবে 22, আর নিচে কি থাকবে বলো না, নিচে ওর কত থাকে, নিচে ওর থাকে তোমার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাটা ওর কত না, প্রোটন সংখ্যাটা ওর হচ্ছে 18, 2 8 10, 10 আর 8 18 থাকে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে সে নাকি কনভার্ট হয়েছে দুটি আলফা কণা, মানে 2 আলফা প্লাস একটা অজানা এক্স ধরলাম, দুটি আলফা কণা আর একটি অজানা নিউক্লিয়াস। তাহলে আলফা কণার কি হয়, আলফা কণার উপরে মাস হচ্ছে 4, নিচে চার্জ হচ্ছে 2, এটা, বাট এটা ডবল টাইমস, ডবলস মানে 4 2 8, 8 এখান থেকে বিয়োগ হয়ে গেলো, 8 বাদ দিলে এখানে কি হবে, এক্সটার কি হবে, এক্সট্রা ওপরে হবে 4, তাহলে 4 2 8, ও সরি 14, এটা 14 হয়ে গেল। আর নিচেরটা দেখো না কি হচ্ছে, নিচেরটা 2 2 4, 4 বাদ দাও এখান থেকে, 2 2 4, 4 বাদ দাও এখান থেকে, মানে 14 4 18, তাহলে এক্স 14 14 হয়ে গেল। তো 14 কার, 2 8 4, তো 14 কার, 14টা হচ্ছে তোমার নাইট্রোজেনের, নাইট্রোজেন আছে কি, কিন্তু এখানে কার্বন বলছি কিন্তু, তাহলে তো এটা হিলিয়াম নিয়ন, ও নিয়নের তো 8 হয়, ভেরি মিস্টেক, মাই ভুল, সরি, 2 2 4, 4 বাদ দিলে হচ্ছে 4, তাহলে সি মানে এমন একটা জিনিস যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, 4 না 6 হওয়ার কথা, 2 2 4, না এর তো হচ্ছে 10, 2 8 মানে 10, আবার ভুল, মাই ভুল, এটা 10, তাহলে 2 2 4, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, মিস্টেক, সরি মুঝে মাফ কর দো। ওপরটা হচ্ছে তোমাদের 14, নিচেরটা হচ্ছে তোমাদের 6, আর 6 কার হয় না, 6টা কার্বনের হয়, তাহলে এক্সটা কি না কার্বন, অপশান নাম্বার বি। বাট এটা C14 কেন হলো,
কার্বন 14 কেন হলো না, এটা একটা রেডিও অ্যাক্টিভ কার্বন, এটা একটা তেজস্ক্রিয় কার্বন, তাই কার্বনের তো এটা 12 হওয়ার কথা, বাট এটা 14 হলো। ওকে স্যার, ডান, এটা রেডিও অ্যাক্টিভ। বেশ, এবার হচ্ছে 8 নম্বর। বলেছে একটি সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনার বিকিরণের হার বিপদ সীমার 64 গুণ বেশি, অর্ধায়ু 2 ঘন্টা হলে এই নমুনা দিয়ে নিরাপদে কাজ করা যাবে কতক্ষণ? আচ্ছা, এই জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে একটা সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনা, ঠিক আছে, সেটার কি বলেছে, বিপদ সীমার 64 গুণ। তাহলে বিপদ সীমা মানে কি, বিঘটনের হার, এটা এখানে রেখে দিই, ঠিক আছে। কি বলেছে, বিকিরণের হার বিপদ সীমার 64 গুণ। তাহলে বিপদ সীমা মানে হচ্ছে বিঘটনের হার। এই জিনিসটা একটু বুঝবে যে স্যার বিপদ সীমা মানে কি, বিঘটনটাই মানে বিঘটিত হয়ে যাওয়াটাই তো বিপদ। তাহলে বিপদ সীমা কিন্তু হচ্ছে তোমাদের কি, বিঘটনের হার, এটা মাথায় রাখবে। বিঘটনের হার মানে কি, মানে এ। তো কি বলেছে যে তোমার প্রাথমিক যে সক্রিয়তাটা, এটা বিঘটনের হার মানে সক্রিয়তা, অ্যাক্টিভিটি যাকে বলে, বলেছিলাম প্রথমে। তো একটি সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনার বিকিরণের হার মানেই হচ্ছে বিঘটনের হার, মানেই সেটা হচ্ছে এ। তো সেই যে প্রাথমিক বিঘটনের হারটা, সেটা বিপদ সীমার 64 গুণ, মানে এমনিতে যে বিঘটনের হার, প্রাথমিক বিঘটনটাই ওর এমনি বিঘটন বা কি বলবো নর্মাল যে বিঘটন, নর্মাল যে ওর যে প্রপার্টি ধর্ম, তার 64 গুণ হয়েছে প্রাথমিক বিঘটনের হার, যেটা বোঝাতে পারলাম, 64 গুণ বেশি। আচ্ছা, অর্ধায়ু যদি 2 ঘন্টা হয়, তাহলে এই ম্যাটেরিয়ালটা নিয়ে তুমি কতক্ষণ অনায়াসে কাজ করতে পারবে? তাহলে ক্যাপিটাল টিটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে 2 ঘন্টা। ওকে, এটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমি ল্যামডা পাবো? হ্যাঁ স্যার পাবেন। ল্যামডা মানে হচ্ছে ln2 বাই ক্যাপিটাল টি, মানে ln2/2। এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ল্যামডা। ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তোমাদের কি বলছিলাম, ল্যামডা মানে হচ্ছে তোমাদের মানে তোমাদের ওই বিঘটন ধ্রুবক। তাহলে তুমি ল্যামডা পেয়ে গেছো এখান থেকে, কোনো সমস্যা নেই না, নেই। এবার যদি আমি তোমাদেরকে বলি যে এই যে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা, সে নিজেও কিন্তু ওই সূচকীয় সূত্রটা মেনে চলে। কি করছিলাম আমরা, n সমান n0 e টু দি পাওয়ার, সরি ইটা তো নিচেই থাকে, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। একই রকমভাবে এইটাকে মাথায় রেখে তোমরা অনায়াসেই করতে পারো a সমান a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এটা করতেই পারো, কোনো সমস্যা নেই, এও সূচকীয় সূত্র মেনে চলে। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই এত দূর অবধি। এইবার দেখো, এই যে এটা, সেই এটাকে রেখে দাও, a0 যেটা, সেটা হবে 64 টাইমস অফ a ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানে হচ্ছে তোমার ln2/2, এবং তার সাথে হচ্ছে স্মল টি। তাহলে সময় আমি পেয়ে যাব। এই সময়টা ধরে যদি কাজ করি, তাহলে আমার কিন্তু সমস্যাটা হবে না। বোঝাতে পারলাম যেখানে কিটা বলতে চাইছে, বিপদ সীমা মানে হচ্ছে বিঘটনের হার, সেই বিঘটনের হারটা 64 টাইমস বেড়ে গেছে অলরেডি, ঠিক প্রাথমিকটাই 64 টাইমস হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে তাকে নিয়ে কতক্ষণ কাজ করা যাবে, টিটা বার করব যখন প্রাথমিকটা 64 গুণ, বা তুমি ভাবতে পারো এখন 1/64 হয়ে গেছে, বিঘটিত হয়ে কত হবে, ওর 1/, অত টাইমস হয়ে যাবে, এখন অতটা আছে, বাকিটা বিঘটিত হয়ে গেছে। তাহলে এটা যদি তুমি করো, তুমি দেখতে পাবে এটা কেটে গেল, এখানে হচ্ছে 1/64, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ln2/2 গুণিত টি। এটা হচ্ছে বিষয়। তাহলে যদি আমি কি করি না, 64 টু দি পাওয়ার -1 করি, তো 64 করছি শুধু, তাহলে ওইখানের মাথায় -1 আর এখানকার মাথায় -1, যেটা সেটা কেটে যাবে, পড়ে থাকবে ই টু দি পাওয়ার ln2/2 গুণিত টি। এটা এবার বোথ সাইড তুমি ln নিয়ে নাও, তাহলে হচ্ছে ln64, ই তো চলে যাবে ln নেওয়া মানে, পড়ে থাকছে ln2/2 ইন্টু ক্যাপিটাল টি, সরি স্মল টি। ln64 মানে হচ্ছে ln2 টু দি পাওয়ার 2 কিউব মানে 8, 8-এর আবার স্কোয়ারের মানে 3-এর পাওয়ার 2, তাহলে পাওয়ার হলে 6, মানে 2 টু দি পাওয়ার 6। পাওয়ারটা ln এর ক্ষেত্রে সামনে চলে আসে,
ln2/2 ইন্টু এটা ln2 কেটে গেল, তাহলে টি সমান হচ্ছে 6 দুগুণে 12 ঘন্টা। 12 ঘন্টা অবধি একে কাজ করানো যাবে, কোনো সমস্যা থাকবে না। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই আশা করছি। আচ্ছা, ল্যামডা ইন্টু স্মল টি যদি করো, করে দেখো, প্রবলেম নেই কিছু। ল্যামডা ইন্টু স্মল টি করো না, বলছি যখন ln2/2 ইন্টু এটা 12, এটা কেটে গেল 6, মানে 6 ln2, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমাদের e⁻, এটা ln এটা ঠিক আছে, এটা জানার দরকার নেই, এটা এখন খুব একটা কার্যকরী আমার হচ্ছে না, দরকার নেই। ঠিক আছে, 12 ঘন্টা পর্যন্ত ও কিন্তু কাজ করা যেতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করি। 12 ঘন্টা অবধি কি হচ্ছে না, ওর যে ইয়েটা প্রাথমিকটা এই বা এখন যেটা আছে 12 ঘন্টা অবধি কত থাকবে, 12 ঘন্টা পর 12 ঘন্টা পর্যন্ত 1/64 টাইমস বিঘটিত হয়ে যাবে। তারপর যদি আরও বিঘটিত হয় সেটা বিপদ সীমার বাইরে হয়ে যাবে, বিপদ সীমার বাইরে হয়ে যাবে। বিপদ সীমার এখন 64 গুণ আছে, তাহলে কতক্ষণ নিয়ে কাজ করা যাবে না, 12 ঘন্টা নিয়ে কাজ করা যাবে। দেখো এটা তাহলে কার সাথে ম্যাচ করছে, 12 ঘন্টা পরে, মানে অপশান নাম্বার বি। প্রশ্নটা বেশ ভাইটাল, কিন্তু সহজে নামবে না, না যদি মোটামুটি তোমার একটা ধারণা থাকে, অগ্রিম কনসেপ্ট যদি না থাকে, তাহলে অঙ্কটা করাটা একটু দুর্বিষহ। বোঝাতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তাহলে 8-টা হয়ে গেল। 9-টা দেখো, 9-টা কিন্তু একটা মানে ওই তোমার মেন্সে এসেছিল, দেখো দেখো লক্ষ্য করো 9 নম্বরেরটা কি বলেছে, 9 নম্বরেরটা বলেছে তোমার একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, t1 সময়ে পদার্থটির 1/3 অংশ, t2 সময়ে পদার্থটির 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হলে t2 - t1 এর আনুমানিক মান কত। এটা না, এটা নিটে না, এটা তোমার ইয়েতে এসেছিল, যেই মেনে এসেছিল। ঠিক আছে, 2011 এটা। ঠিক আছে, অর্ধায়ু কিন্তু দিয়েছে। আচ্ছা, তাহলে দুটো ক্ষেত্রে দুটো বার করবো, তারপর কোনো সমস্যা নেই। তাহলে অর্ধায়ু যদি দিয়েছে ক্যাপিটাল টিটা, সেটা কত দিয়ে দিয়েছে, সেটা দেখো লক্ষ্য করো যে তোমার 20 মিনিট দিয়ে দিয়েছে, 20 মিনিট দিয়ে দিয়েছে। এরপর কি, এরপর হচ্ছে তোমার যে আমরা জানি যে তোমার ল্যামডা চাই, ল্যামডা হচ্ছে ln2/T, মানে হচ্ছে ln2/20, এটা হলো বিষয়। বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। এবার t1 সময় পর যেটা হবে, t1 সময় পর সেটা হচ্ছে n সমান হবে n0 e⁻ ল্যামডা ইন্টু টি। হলো, এটা হচ্ছে সূত্র। এখানে যদি আমি ইউজ করি, কি বলেছে না 1/3 অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, t1 টাইমে 1/3 অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আচ্ছা, তাহলে রয়েছে কত, 2/3 অংশ অফ n0, তাহলে এখানে n0 e⁻ ল্যামডা ইন্টু t1। আর এখান থেকে আরেকটা সূত্র আমরা করতে পারি এখানটার থেকে, সেটা হচ্ছে 1/3 ক্ষয় হয়ে গেলে কত থাকবে, 2/3 ক্ষয় হয়ে গেলে কত থাকবে, 1/3 অফ n0 সমান হচ্ছে n0 ইন্টু e⁻ ল্যামডা ইন্টু t2। ওকে স্যার, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বেশ 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 বেশ, তাহলে n0 কেটে দিলাম, কোনো সমস্যা নেই এত দূর অবধি। এবার যদি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এবং আমাদের চাই যেটা, সেটা হচ্ছে t2 - t1 এর আনুমানিক মান, t2 - t1 এর মান। তাহলে যদি আমরা করে দিই যে 2/1, সাপোজ যে 2/1, যদি তুমি ভাগ করো কি পাবে বলো না, 2/1 যদি তুমি করো তাহলে মাইনাসটা পেয়ে যাবে। দেখো 2 করলে 2টা হচ্ছে তোমাদের e⁻ ল্যামডা ইন্টু t2 হোল ডিভাইডেড বাই e⁻ ল্যামডা ইন্টু t1 সমান হচ্ছে 1/3 ভাজিত 2/3, তাহলে হচ্ছে 1/2। বেশ, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো বেসটা সেম, e⁻ ল্যামডা ইন্টু t2 মাইনাস অফ মাইনাস মানে প্লাস e⁻t1 - t2 চেয়েছে, হ্যাঁ t2 - t1 চেয়েছে। আচ্ছা,
ল্যামডা ইন্টু টি1 সমান হচ্ছে 1/2, বা 1/2টা যদি আমি হাটিয়ে দিই আমি লিখতে পারি 2⁻⁻1। তাহলে এইবার যদি আবার আমি করি একটা জিনিস, সেটা হচ্ছে e⁻, মাইনাসটা কমন নিলাম, মাইনাস ল্যামডা কমন নিলাম, তাহলে মাইনাস ল্যামডা কমন নিলে t2 - t1। হ্যাঁ, এই তো সাজানো হয়ে গেছে, 2⁻1। এবার তুমি একটা কাজ করবে, যেটা করবে সেটা হচ্ছে তুমি দুটোকেই রিভার্স নাও, অনন্যক নিয়ে নাও। দুটোকেই কি নেব? অনন্যক নেব। দুটোকে যদি আমি অনন্যক নিই, এক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে e⁻, যেটা সেটা থাকবে না, ল্যামডা ইন্টু t2 - t1 অনলি, আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 2। এবার বোথ সাইড ln নাও, ln নিলে এটা ল্যামডা ইন্টু t2 - t1, আর এই পাশে ln নিলে ln2। তাহলে t2 - t1 এর মান পড়ে থাকছে ln2/λ। তো ভাই ln2/λ মানে কি স্যার ক্যাপিটাল টি নয়? ইয়েস, ln2/λ। ln2/λ মানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে তো স্যার 20। তাহলে এটার মান হয়ে যাবে 20। খুব সুন্দর, 20 মিনিট। t2 - t1 এর মান দাঁড়াবে t½ পরিমাণ, t½ পরিমাণ মানে 20 মিনিট। উত্তরটা দেখো তো কার সাথে ম্যাচ করলো? উত্তরটা ম্যাচ করে গেল তোমাদের অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি কোথায় এসেছিল? এটা এসেছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2011। সলভ করা গেল, কোনো সমস্যা হয়নি। চলো এবার 10-এর প্রশ্নটা। 10-এর প্রশ্নটা বলেছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 13 দিন। কোনো তেজস্ক্রিয় নমুনায় ওই মৌলের 1 গ্রাম থাকলে, মানে N0 ডায়াগ্রাম, ওকে ডান, 1 গ্রাম থাকলে কত সময় পরে ওই নমুনাতে মৌলটির 1/2 গ্রাম অবশিষ্ট থাকবে? 1/2 গ্রাম কখন অবশিষ্ট থাকবে? যদি আমি t½ চাই। কত সময় পরে অর্ধেক হয়ে যায়? না স্যার, অর্ধায়ু পরিমাণ সময়ের খাতিরে, মানে t½ চেয়েছে, গড় আয়ু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে টেকনিক। তাহলে গড় আয়ুর সাথে t½ একটা সম্পর্ক আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে গড় আয়ু যদি তোমাদের হয় টাও, এই টাওটা হয় কিন্তু ln2/T হলো। টাওটা মানে হয় ln2, না টাওটা মানে হচ্ছে t/ln2, টাওটা মানে হচ্ছে t/ln2, t/ln2। হ্যাঁ, তা হওয়ারও কথা। ডাইমেনশনালে যদি চেক করো, সময় বাঁ পাশে আছে, ডান পাশে কি 1/, সময় হবে? ঠিক কথা। তাহলে গড় আয়ু আমাদের দিয়ে দিয়েছে, ক্যাপিটাল টি চাই, ক্যাপিটাল টি হবে টাও ইন্টু ln2। তাহলে টাওয়ের মান কত? টাওয়ের মান বা গড় আয়ু দিচ্ছে 13 দিন। তাহলে 13 গুণিত এটা, 13 গুণিত ln2, মানে 13 গুণিত 0.693। এটার মানটা আমাকে একটু দেখতে হবে, বা আমি যদি দেখি উত্তরটা ম্যাচ করে যাবে। 0.1/2 তো, তাহলে 13 গুণিত 1/2 মানে 6.5-এর থেকে একটু বেশি। হ্যাঁ, 9 দিন, 9 দিন, 9 দিন বলছে, 9 দিনই হবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এটা 9 দিন আসছে, 9 দিন। অপশান নাম্বার বি না সিতে আছে? অপশান নাম্বার সিতে আছে। দেখো 10-এরটা কমপ্লিট হয়ে গেল। কয়েকটা ছিল বিষাক্ত কিছু প্রশ্ন, তারপর ঠিক আছে। 11 নম্বরেরটা কি বলেছে একটু লক্ষ্য করো। 11 নম্বরেরটা তোমাকে বলেছে যে হ্যাঁ, এটির মানে অ্যাস্টাটিন 215 মৌলের অর্ধায়ু দিয়ে দিয়েছে। তেজস্ক্রিয় এই মৌলটি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 হতে কতটা সময় লাগবে? তাহলে তোমাকে ওই জিনিসটা ফলো করতে হবে। t½ দিয়ে দিয়েছে, ওইটা করতে পারো যে স্যার n সমান হচ্ছে N0/2⁻, ছোটো হাতের t বাই বড় হাতের t। তাহলে এখান থেকে কি বলেছে? nটা কত হবে? nটা বলেছে N0 1/64, মানে N0/64। এই পাশে হবে N0/64, ওই পাশে কত হবে? N0/2⁻, ছোটো হাতের t জানি না, ডিভাইডেড বাই বড় হাতের টিটা কত? বড় হাতের টিটা হচ্ছে 100 মাইক্রোসেকেন্ড, মানে এটা হচ্ছে 100। আর একটা স্টেপ যদি যাই, এটা কেটে গেল, তার মানে হচ্ছে 64 সমান, এটা ডিরেক্ট করছি 2⁶ মানে 64, মানে 2T/100। তাহলে এখান থেকে 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে 6 সমান T/100। সেখান থেকে T সমান হচ্ছে 600 মাইক্রোসেকেন্ড, কারণ 100টা মাইক্রোসেকেন্ড ছিল তাই 600 মাইক্রোসেকেন্ড। বাট অ্যান্সারটা 400 মাইক্রোসেকেন্ড আছে এখানে, 1/16। ওহো, আমার মিস্টেক। 1/16 মানে 2⁴।
2^4 মানে এটা 4, তার মানে এখানে 400, মিস্টেক আমার। এ নাম্বারের সাথে ম্যাচ করলো, সংসদ নমুনা প্রশ্ন। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 12 নাম্বার। স্থির অবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করেছে। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র লাগিয়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো, লক্ষ্য করবে কত নাম্বার? 12 নাম্বার, তাই তো? 11, 12 নাম্বার কি বলেছে? বলছে নিউক্লিয়াস থেকে আলফা কণা, এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করেছে, মানে আলফা কণাটার বেগ হচ্ছে ভি। আচ্ছা, দুহিতা নিউক্লিয়াসের, মানে যেটা রয়েছে সেটা তো দুহিতা নিউক্লিয়াস, তার প্রতিক্ষেপ বেগ কত? সেই বন্দুকের পিছু হটার মতো, ঠিক আছে? তাহলে ও যত বেগে এগিয়ে যাবে এ তো তত বেগেই পিছিয়ে যাবে। আগে আলফা কণার বেগ, ভরবেগটা দেখি। আলফা কণার ভরবেগ সমান কত হয়ে যাবে? সমান জাস্ট কিছুই না, ওই দুহিতা যে নিউক্লিয়াস, জনক নিউক্লিয়াস না, দুহিতা নিউক্লিয়াস এর ভরবেগ, এই দুটোতে ইকুয়াল হবে অতি অবশ্যই। তো আলফা কণার যেটা ভর হয়, বেগটা তো দিয়ে দিয়েছে ভি, হ্যাঁ, আর ওর যে হয় সেটা হচ্ছে 4 ধরবো তো, হ্যাঁ 4ই ধরি আপাতত। না, আলফা কণার যেটা ভর হবে সেটা হচ্ছে জনক নিউক্লিয়াসের ভর কত ছিল, এ হচ্ছে ওর ভর সংখ্যা, ঠিক আছে? আমি এখানে 4 ধরছি, কোনো প্রবলেম নেই, ওর ভর তো 4। দুহিতা নিউক্লিয়াসের ভর কত? না, এ প্রথমে ছিল, সেখান থেকে 4 বেরিয়ে গেছে, আর দুহিতা নিউক্লিয়াসের বেগ বড় হাতের ভি ধরছি, তাহলে দুহিতা নিউক্লিয়াসের বেগ কত হবে? ভি ইজ ইকুয়াল টু 4 স্মল ভি ডিভাইডেড বাই a মাইনাস 4v বাই a মাইনাস 4। তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011, অপশান নাম্বার সি তার সাথে ম্যাচ করলো, আর এসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011। বোঝাতে পারলাম? 12 নাম্বারেরটা পরিষ্কার হয়ে গেল। 13 নাম্বারেরটা কি বলেছে? 13 নাম্বারেরটা বলেছে যে, আচ্ছা পেজটা পাল্টাতে হবে। 13 নাম্বারেরটা দেখো কি বলেছে। 13 নাম্বারেরটা বলেছে যে একটি তেজস্ক্রিয় আইসোটোপ এক্স এর অর্ধায়ু হচ্ছে তোমার 50 বছর। আচ্ছা, এক্স একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস, তার যে অর্ধায়ু, মানে টি হাফই দিলাম না হয়, সেটা হচ্ছে 50 ইয়ার্স, 50 বছর। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই। এবার অপর একটি মৌল, সুস্থিত মৌল, ওয়াইতে বিভাজিত হলো, মানে এক্সটা ভেঙে ওয়াইয়ে কনভার্ট হলো। একটি পাথরের নমুনায় এক্স ও ওয়াই মৌল দুটি 1:15 অনুপাতে পাওয়া গেল। পাথরটির আনুমানিক বয়স কত? আচ্ছা, এক্সের অর্ধায়ু দিয়ে দিয়েছে, বা টি অফ এক্স দিচ্ছি, এটা বেটার হবে। টি অফ এক্স এটা হচ্ছে 50 ইয়ার্স। এবার এই যে এক্সটা, সে নাকি কমপ্লিটলি বিভাজিত না হয়ে এক্সে কিছু পরিমাণ বিভাজিত হলো। কতটা হলো দেখো না, 1:15। তাহলে এটা এর আনুপাতিক ভাগ হার কত? এক্সের আনুপাতিক ভাগ হার, আশা করি এই ধরনের অঙ্কগুলো করেছিল এককালে। ভাগ হার, এটা হচ্ছে বিষয়। এর হবে নিজের ভাগটা 15, আর পুরোটা কত? 1+15, মানে 15/16। আর এর পড়ে আছে কত? 1/16 এখনও অবধি। পুরোটা ছিল 16, তার 15তে কনভার্ট হয়েছে, একটা এখনও এক্সেই আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে বিষয়টা কিছুটা ওই টাইপের, যে এক্সের নিয়ে কাজ করব। এক্সের নিয়ে যদি কাজ করি, n = n0 e to the power minus lambda into t, এই বিষয়টা, বা টি হাফ দিয়ে দিয়েছে, তাহলে এইটাতে যাব না, এইটাতে যাব, এই সূত্রটাতে যাব। এটা মারাত্মক সূত্র কিন্তু, ঠিক আছে? এটাতে যদি যাই কি হবে না, n সমান হচ্ছে n0/2 to the power ছোটো হাতের টি বাই বড় হাতের টি। তাহলে সেই ক্ষেত্রে যদি এটা আমরা করবার চেষ্টা করি, n মানে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে স্যার 1/16 হলো। শুরুতে কত ছিল? শুরুতে ছিল স্যার 16, ওকে, ডিভাইডেড বাই, না অবশিষ্ট আছে 1, শুরুতে ছিল 16, এটা করতে হবে, ঠিক আছে? অবশিষ্ট ছিল কত? এটা না করলে হবে না, ঠিক আছে? হয় তুমি এখানে করো n0 আর 1/16 অংশ এখন আছে, এটা করতে পারো, আর এখানে n0 ছিল, আদারওয়াইজ এটাকে 1 মানে কেটে কুটা সেই একই অর্থ দাঁড়াচ্ছে। শুরুতে ছিল 16, এখন আছে কিন্তু 1, তাও দেখো 1/16 হয়ে যাবে, ডিভাইড বাই 2 to the power small t বাই ক্যাপিটাল টি, মানে হচ্ছে 50। তাহলে এখান থেকে তোমরা করতেই পারো, সেটা হচ্ছে 1/16 সমান হচ্ছে 1/2 to the power t বাই 50, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে 2 to the power 4 মানে হচ্ছে 2 to the power t বাই 50, তার মানে টিটা হচ্ছে 200,
200 কি বছর, কারণ এটাও বছরে ছিল, 200 বছর। তাহলে টিটা হয়ে যাবে তোমাদের 200 বছর, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। আর এটাও অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের প্রিলিমসে এসেছিল, প্রিলিমসে এসেছিল। কত সাল? এটা হচ্ছে সালটা 2011, 2011 এখানে এসেছিল। 13টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে নিম্নলিখিত কোন মৌলটির আলফা কণার সংঘর্ষের ফলে নিউট্রন আবিষ্কৃত হয়? এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে, বেরিলিয়াম। এটা কোনো মতে বেরিয়াম নয়। বেরিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, কিন্তু বেরিয়াম কিন্তু উত্তরটা নয়। অনেকেই এই জায়গাটাতে ভুল করে, সংকেতটা বি মনে রাখে আর বেরিয়াম বলে মুখে, না সেটা একেবারেই ঠিক না। বেরিয়ামের সংকেত কিন্তু BA। বোঝাতে পেরেছি? উত্তরটা হবে BE, যার নাম বেরিলিয়াম। এটা হচ্ছে বিষয়, এবং এটা তোমার ইয়ের উত্তরটাও সঠিক। 15টা, 14, 15 একই তুমি পাবে। 14 আর 15, 14, 15 এই দুটোই কিন্তু উত্তরটা তোমার বেরিলিয়াম, বেরিলিয়াম। এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? নিউট্রনটাও আবিষ্কৃত হয় আর তোমার প্রোটন আবিষ্কারটাও এখান থেকে হয় আলফা বিঘটনের এই কেসটার মাধ্যমে। তাহলে 14টা হচ্ছে অপশান নাম্বার এ, 15টা হচ্ছে অপশান নাম্বার এ, 15টা অপশান নাম্বার এ, নামটাও লিখে দিলাম। 16 নাম্বার, একটি জনক নিউক্লিয়াস, এটা আলফা, একটি আলফা দুটি বিটা। সোজা প্রশ্ন এগুলো, কোনো সমস্যা নেই। এক্স মাথায় এম নিচে এন, এখান থেকে দুটি আলফা, আচ্ছা সরি একটি আলফা দুটি বিটা, একটি আলফা আর দুটি বিটা। একটি আলফা মানে তোমার যেটা উৎপন্ন হবে, জেড দিয়ে দিয়েছে, আচ্ছা যেটা উৎপন্ন হবে তার মাস 4 ঘর কমে যাবে, আর যেটা ভর সংখ্যা সেখান থেকে একটা 2 কমে গেল, আর দুটো বিটার থাকার জন্য +2 হয়ে গেল, তাহলে দাঁড়াচ্ছে জেড ওপরে m-4 আর নিচে অনলি n, m-4 আর নিচে অনলি n। অপশান নাম্বার সি ভালো প্রশ্ন, এটাও এসেছিল অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, সেটার কিসে? প্রিলিমস 2011, প্রিলিমস 2011। 17 নাম্বার, আচ্ছা এটা দিয়েছে বেরিলিয়ামের সঙ্গে আলফা কণার সংঘর্ষের ফলে C12 ছাড়াও উৎপাদিত কণাটি হলো, সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন উৎপাদিত হয় কোশ্চেন নাম্বার 14তে তোমরা দেখলেই, নিউট্রন যার মাস হচ্ছে 1 কিন্তু চার্জ হচ্ছে 0, অপশান নাম্বার ডি। নিউট্রনকে এইভাবে চিহ্নিত করা হয়। নিম্নে বর্ণিত পরমাণু কেন্দ্রকীয় বিক্রিয়ায় এক্সের মান কত হবে? মানে এক্সটা কি? 18 নাম্বার। কি থেকে কি উৎপন্ন হয়েছে? নাইট্রোজেন 7, 14 যুক্ত এক্স হলো, সেটা তৈরি করেছে কার্বন C14 নিচে এক্স নিচে 6 প্লাস একটা প্রোটিয়াম হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেন। তাহলে 14 আর 1 15, অবশ্যই এর মাথায় 1, 6 আর 1 7, মানে এটা 0। তাহলে এমন একটা জিনিস যার চার্জ হচ্ছে 1 কিন্তু কোনো মাস হচ্ছে 1 কিন্তু কোনো চার্জ নেই, চার্জহীন, দ্যাট ইজ নাথিং বাট নিউট্রন। তাহলে নিউট্রনের এই প্রশ্নটা কতগুলো রিলেটেড, 14তে, 15তে, 17তে, 18তে, প্রত্যেকটাতে এটাই কিন্তু রিলেটেড। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011তে পড়েও ছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011তে পড়েছিল। নিউট্রন হবে সঠিক সংখ্যা, যার মাথায় 1 নিচে 0, অপশান নাম্বার ডি। পরিষ্কার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। 19, 20, 21 তিনটে প্রশ্ন আর বাকি আছে। আমাদের মোটামুটি সময় 1 ঘন্টা ক্রস হতে চলছে। কি বলেছে? 19 নম্বর, দ্রুতগামী নিউট্রনকে মন্দীভূত করা হয় জলের মধ্যে পাঠিয়ে বা ভারী জলের মধ্যে পাঠিয়ে, মডারেটর যাকে বলে, D2O। ঠিক আছে, দেখো 19 নম্বরেরটা হচ্ছে অপশান নাম্বার বি, জলের মধ্য দিয়ে পাঠিয়ে। 20 নম্বরেরটা বলেছে নিউক্লিয় সংযোজন কি হয়? সংযোজন মানে যুক্ত হওয়া। তাহলে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করলো। একটি ভারী নিউক্লিয়াস দুটি মাঝারি ভরের ও কিছু হালকা নিউক্লিয়াসে ভেঙে যাওয়া তো নয়, তাপীয় নিউট্রনের সঙ্গে সংঘাতে একটি হালকা নিউক্লিয়াস ভেঙে যায় না, ভাঙা না, দুই বা তার বেশি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী ও কিছু সংখ্যক হালকা নিউক্লিয়াস গঠন করে। এক্স্যাক্টলি অপশান নাম্বার ডি। আর আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে 21 নাম্বার, বলেছে একটি নিউক্লিয় রিঅ্যাক্টরে, 21 নাম্বার, একটি নিউক্লিয় রিঅ্যাক্টরে তোমার U-235 মানে ইউরেনিয়াম 235 বিঘটনের ফলে উদ্ভূত ক্ষমতা হচ্ছে 1000 কিলোওয়াট।
ওকে, এটা একটু জায়গা লাগবে, এটা একটু করি। এই নীল কালিটা মুছতে বেশ সমস্যা হয়, কাপড়গুলো আমাকে চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে, করে নেব। দেখো, লক্ষ্য করো, লাল পেনই করছি আমি যাতে মুছতে কোনো সমস্যা না হয়। 20 হয়ে গেল। 21 নাম্বার কি বলেছে? একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর আর তার উদ্ভূত ক্ষমতা 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট। ওকে, কি এটা না পাওয়ারটা? এটা বেশ ভালো জিনিস। এটা থেকে যদি ওয়াটে কনভার্ট করি তাহলে হবে 10⁻³ তো আছে, আবার কিলো মানে 10⁻6 ওয়াট। কনভার্ট করে দিলাম, অসুবিধা নেই। প্রতি ঘন্টায় ইউরেনিয়াম 235-এর ভরের বিঘটন হলো। আচ্ছা, এত প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টাতে বার করতে হবে। আচ্ছা, এত ওয়াট মানে কত এর ক্ষমতাটা? না আমরা বলতে পারি যে 10⁶ জুল 1 সেকেন্ডে এতটা উৎপন্ন করছে 1 সেকেন্ডে। তো আমার চাই কত? আমার প্রতি ঘন্টায় চাই, মানে 1 ঘন্টায় চাই। 1 ঘন্টা পেতে হলে কি করতে হবে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো বাবা 1 সেকেন্ডে 10⁶ জুল করছে, তাহলে স্যার 3600 সেকেন্ডে কত করবে? তাহলে 3600 সেকেন্ডে করবে, 3600 গুণ করে দেবো স্যার। হ্যাঁ, করে দাও, 3600 × 10⁶ জুল। তার মানেই তো স্যার 1 ঘন্টাতে এতটা শক্তি ও উৎপন্ন করতে পারছে। এটা হচ্ছে বিষয়। কি শক্তি? তাপ শক্তি। বোঝাতে পারলাম? এবার যদি আমাকে তুমি জিজ্ঞেস করো যে তাহলে এখান থেকে ভর কি পরিমাণ ক্ষয় হচ্ছে, ভরের যে বিঘটনটা সেটা জানতে চেয়েছে, তাহলে E = mc²। লাস্টলি এলো এই ভদ্রলোক। ডেল্টা এম জানতে চেয়েছে, তাহলে আমরা বার করতেই পারি, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমাদের চাই ডেল্টা এম, ভরের ত্রুটি বা ভরের পরিবর্তন, হুইচ উইল বি ডেল্টা E / c²। ডেল্টা ই কত হবে? প্রতি ঘন্টায় না, প্রতি ঘন্টায় 3600 × 10⁶, আর c² মানে হচ্ছে 3² 9, আর 3 × 10⁸ হয়, 8টা হয়ে যাবে 16। 9 4 36, 1 0 2 0, আর 16 6 2 8, তাহলে 8 বাদ দিলে এখানে 8, মানে 4 × 10⁻⁸ এত কি কেজি। সব এসআইতে করেছি, গ্রামে করলে 10⁻⁵ হয়ে যাবে, এত গ্রাম। আর যদি এটাকে করি আমি 40 আর 10⁻⁶ করতে পারি এত গ্রাম। 10⁻⁶ মানেই তো মাইক্রো, মানে 40 মাইক্রোগ্রাম। 40 মাইক্রোগ্রাম কি অ্যান্সার আছে? হ্যাঁ, অপশান নাম্বার সি। এটাও একটা এক্সামে পড়েছে, লক্ষ্য করো তুমি, সেটা হচ্ছে AIMPT প্রিলিমস 2011। ভালো প্রশ্ন এটাও। অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে এটা পড়েছিল, প্রিলিমসে পড়েছিল এবং 2011 সালে পড়েছিল। এটা হচ্ছে বক্তব্য। যাই হোক, 1 ঘন্টা কিছু মিনিট আমাদের ওভার হলো, এবং তাতে আমাদের পারমাণবিক নিউক্লিয়াসের যে 21টা মোস্ট ইম্পর্ট্যান্ট MCQs ছিল, সেই প্রত্যেকটা কিন্তু সঠিক এক্সপ্লেনেশন দ্বারা আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে প্রবলেম সেট 1-এ। প্রবলেম সেট 1-এ মোট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 27টা, প্রবলেম সেট 2 এর নেই। এই 27টা প্রশ্ন কিভাবে ব্রেক করব সেটা প্রবলেম সেট 1-এর টাইমে আমি বলে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, বুঝতে না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, বাট টাইমটাকে মেনশন করে। দেখা হবে তোমাদের সাথে প্রবলেম সেট 1 নিয়ে পরে। টিল দেন পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।